আজকে এসেছি তোমাদের জন্য একটু অন্য ধরনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কোনো অঙ্ক সমাধান করব না। আজকের ভিডিওতে আমরা করব কি, যে এই অন্নপূর্ণা যোজনা, এই যে ফর্ম ফিল আপ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সবাই কনফিউজ হয়ে যাচ্ছে যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এই চ্যানেলে আমি সাধারণত অঙ্কের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান করি এবং ছাত্রছাত্রীদের কাছে সেই সমস্যাগুলো পৌঁছে দিই। তবে আজকের ভিডিওতে আমি একটু অন্য ধরনের সমস্যা নিয়ে সমাধান করব। সেটা হচ্ছে এই ফর্ম ফিল আপের সমস্যা। এই ফর্ম ফিল আপ নিয়ে মানুষের মনে যে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে, সেটাই কতটুকু কমাতে পারা যায় সেটাই হচ্ছে প্রচেষ্টা। দেখো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে বলেছে যে প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফর্মটা যখন শুরু হচ্ছে, সবার প্রথমে এই ফর্মের শুরুতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম। মনে করো একটা পরিবারের 3 জন সদস্য, বাবা, মা এবং ছেলে। এর মধ্যে মা হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। মনে করো এই পরিবারের বাবা হচ্ছে প্রধান, তাহলে পরিবারের প্রধানের নাম হচ্ছে HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। কী হবে পুরো নাম? এখানে আমরা পুরো নাম লিখব, অর্থাৎ এখানে কার নাম লিখব? আমরা পরিবারের যে প্রধান বাবা তার নাম লিখব। আমরা কীভাবে নাম লিখব? যে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে থাকবে যেরকম সেই রকম অনুসারে এই নামটা লিখব। বলছে জন্ম তারিখ, পরিবারের যে প্রধান HOF তার জন্ম তারিখ, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। যাদের ক্ষেত্রে জন্ম তারিখ, জন্ম সাল হচ্ছে এইরকম দেওয়া থাকবে আধার কার্ডে, যে ধরে নাও 1960 দেওয়া আছে, তখন তাদের ক্ষেত্রে আমরা লিখব 0101, এরকমভাবে লিখে নেব 0101/1960। এইরকমভাবে আমরা বছর জন্ম তারিখটা লিখে নেব। তারপর হেড অফ দ্য ফ্যামিলি কি, পুরুষ না মহিলা? বাবা যদি হয় তাহলে পুরুষ হবে, আর কারো যদি হেড অফ দ্য ফ্যামিলি মা হয় তাহলে সেক্ষেত্রে মহিলা হবে। ঠিক আছে। এবারে হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ আমি এখানে যে পরিবারের প্রধান হিসাবে বাবাকে নিয়েছি, তাহলে এখানে কি হবে? বাবার আধার নাম্বার, বাবার আধার নাম্বার। তারপরে বলছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, পারিবারিক আইডি থাকে, তাহলে সেই আইডিটা এখানে লিখতে হবে। সাধারণত বেশিরভাগ ফ্যামিলিতে ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে। যাদের ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে, বাবার যে ডিজিটাল রেশন কার্ড সেই আইডিটা এখানে লিখে নিতে হবে। তারপরে বলছে পরিবারের সদস্য সংখ্যা। আমি যে পরিবারের উদাহরণ নিয়েছি, বাবা, মা এবং ছেলে, তাহলে এই পরিবারে আছে কয়জন? তাহলে এখানে 3 জন, মানে 3 লিখব, তাই তো? এবারে তারপরে বলছে স্থায়ী ঠিকানা। ঠিক আছে, মানে এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে, বাবার যে অ্যাড্রেস। সবাই নিজের পরিবারের ঠিকানা নিশ্চয়ই সবাই জানো, যে এখানে গ্রাম, পোস্ট যা কিছু আছে ঠিকানা, আধার কার্ডের মধ্যে যা আছে সেগুলো এখানে লিখে নিতে হবে। যোগাযোগ নম্বর, এখানে যে আমরা ফোন নম্বরটা দিব, সেই ফোন নম্বরটা চেষ্টা করব দেওয়ার কেমন, যে বাবার যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক করা আছে সেই ফোন নম্বরটা দেওয়ার চেষ্টা করব। এখানে বলে দিয়েছে যে বিশেষত পরিবারের প্রধানের যে আধার নাম্বারটা মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত আছে সেটাই দিতে বলেছে। বলছে তারপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নাম্বার। এখানে পরিবারের যে সদস্যগুলো যারা সদস্য হিসাবে আছে, এখানে বাবা, মা এবং ছেলে 3 জন যে সদস্য, সেই সদস্যদের বিবরণ দিতে হবে। কীরকম বিবরণ? প্রথমে আমাকে বলেছে পরিবারের প্রধান, অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে? পরিবারের প্রধান অর্থাৎ বাবার নাম লিখতে হবে, আবার বাবার নাম। এবারে আমাকে জিজ্ঞেস করেছে যে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা। তাহলে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য বাবা তো আবেদন করছে না, তাহলে এই বক্সটা ফাঁকাই থেকে যাবে, এই বক্সে কোনো কিছুই হবে না। তারপরে সদস্য নাম্বার 1, এখানে 1 নম্বর সদস্য, তাহলে 1 নম্বর সদস্য এখানে কী হবে? মা। মায়ের জন্ম তারিখ এখানে লিখে দিব। তারপর মায়ের লিঙ্গ মহিলা হবে বা ফিমেল হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ স্বামী স্ত্রী। ঠিক আছে। এরপরে বলছে সদস্য নাম্বার 1 যে মা, কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে? তাহলে এটা হবে হ্যাঁ, অর্থাৎ এই বক্স আমরা টিক দিয়ে দেব। তারপরে সদস্য নাম্বার 2, এখানে হচ্ছে কার নাম হবে? ছেলের নাম হবে, এখানে ছেলের নাম হবে। তারপর জন্ম তারিখ, লিঙ্গ, সব কিছু এখানে ডিটেলস যা যা চেয়েছে সব আমরা দিয়ে দিব। তো ছেলে তো আর এখানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে না, তাহলে এই বক্সে কিন্তু কোনো টিক হবে না। এবারে আমরা চলে আসবো 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে এইরকমই সদস্য নাম্বার 3, কোনো পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তখন আমরা সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4 এগুলো ফিল আপ করতে হবে। সদস্য 5 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, এগুলো করবে। এবার যে 10 নম্বর পয়েন্টটা, 10 নম্বর পয়েন্টটা বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের
ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে ব্যাংকে অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে চাইছে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যে, তার হচ্ছে ব্যাংকের নাম লিখবো এখানে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এখানে, আর ওই ব্যাংকের আইএফএসসি কোড যেটা, সেই কোডটা আমরা এখানে লিখে নেব। তারপর সদস্য নাম্বার 1, এখানে কি ব্যাংকের নাম লিখব, অর্থাৎ এখানে সদস্য নাম্বার 1 যে ছিল সে হচ্ছে মা, অর্থাৎ যিনি পরিবারের মানে জন্য অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছিলেন। তাহলে মায়ের হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হবে, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিব, আর এখানে ব্যাংকের যে আইএফএসসি কোডটা দিব সেই কোডটা। ঠিক আছে, চেষ্টা করব এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা দেওয়ার, যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে, অর্থাৎ ডিবিটি যে লিঙ্ক করা আছে সেই লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিব। তারপর একই রকমভাবে সদস্য নাম্বার 2, সদস্য 3, সদস্য 4 এগুলো লিখতে হবে। তাহলে আমাদের 2 নম্বর পাতা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ফর্মটা দেখতে 12 পাতার মনে হলেও যে এখানে বেশিরভাগ অংশ কিন্তু ফাঁকাই থেকে যাবে সবার, সব জায়গাতে টিক মারতে হবে, ওই শূন্যস্থান পূরণের মতো টিক চেক বক্সে টিক মারতে হবে এরকম। এরপরে হচ্ছে আমরা করব 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরপরের যে পয়েন্টটা, এপিক নাম্বার। বলছে এপিক অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি আর সকল প্রাপ্তবয়স্ক যারা ভোটার তালিকার অংশ তাদের মানে ডিটেলসটা এখানে দিতে হবে। তো সবার প্রথমে আমরা কাজ দিব হেড অফ দ্য ফ্যামিলি, যে হেড অফ দ্য ফ্যামিলি তার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের মানে উপরে যে নাম্বারটা দেওয়া থাকে সেটাকে হচ্ছে এপিক নাম্বার বলে, সেই এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। কোন বিধানসভা ক্ষেত্রতে তিনি থাকেন সেটা লিখতে হবে, আর কত নম্বর বুথে তাদের ভোট হয় পার্ট নাম্বার, সেই পার্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে সদস্য নাম্বার 1, তার হচ্ছে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, তিনি কোন বিধানসভা ক্ষেত্রে থাকেন এবং তার পার্ট নাম্বারটা কত সেটা এখানে লিখে নিতে হবে। তারপর সদস্য নাম্বার 2 যদি হচ্ছে ছেলে, যদি প্রাপ্তবয়স্ক হয় তবে ছেলের হচ্ছে আমরা ডিটেলসটা এখানে দিব, আর যদি ছেলে প্রাপ্তবয়স্ক না হয় তাহলে ছেলের ডিটেলস এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে আমরা করব হচ্ছে তারপরের যেটা 12 নম্বর। 12 নম্বরে আমাদের বলা আছে কি বিভাগ, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি হচ্ছে কোন মানে ক্যাটাগরির মধ্যে পড়ছে, যে অসংরক্ষিতর মধ্যে মানে আনরিজার্ভের মধ্যে মানে জেনারেলের মধ্যে, নাকি জেনারেলের মধ্যে একটা বিভাগ আছে ইডাব্লিউএস সেটার মধ্যে, নাকি তফসিলি জাতি এসসি এসটি ওবিসি, নাকি এখানে পিভিটিসি। তাহলে যারা যে ক্যাটাগরির মধ্যে পড়বে তারা সেই ক্যাটাগরিতে বক্সে টিক করে দেবে। এরপরে আছে হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, বেশিরভাগ পরিবারের কিন্তু বর্তমানে ডিজিটাল রেশন কার্ড আছে, তার এখানে হ্যাঁ হবে। তারপরে বলছে যে ডিজিটাল রেশন কার্ড আছে সেই ডিজিটাল রেশন কার্ডের কোন মানে ক্যাটাগরির পড়ে, যাদের যে ক্যাটাগরির পড়বে সেই ক্যাটাগরিতে তিনি বক্সে টিক করে দেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে পরিবারটিকে রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, অর্থাৎ যে পরিবার এখানে অ্যাপ্লাই করছে সেই পরিবারের প্রত্যেক মাসে রেশনের দোকান থেকে রেশন তুলছে কিনা, যদি প্রত্যেক মাসে রেশন তোলে তাহলে এখানে হ্যাঁ বক্সে টিক করতে হবে, আর যদি রেশন না তোলে তাহলে না বক্সে টিক করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সম্পদ সম্পর্কে এক বিবরণ। বলছে বাড়ির ধরন, আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, তার মানে কি কোনো ফ্যামিলিতে যদি 3টে সিমেন্ট দেওয়া পাকা বাড়ি ছাদ ঢালাই করা ঘর থাকে বা তার বেশি ঘর থাকে তবে এখানে হ্যাঁ দিতে হবে। ঠিক আছে, আর পারিবারিক জমির মালিকানা মানে পরিবারের যে সদস্য তাদের মধ্যে কারো নামে কোনো জমি আছে কিনা, তাহলে যদি জমি থাকে বা মাটি থাকে তাহলে সেখানে কি হবে হ্যাঁ হবে। আর তার সাথে এখানে কি বলছে যে রেজিস্ট্রেশনের নথি লাগবে, মিউটেশনের কপি লাগবে, আর হচ্ছে আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, মানে জমি সংক্রান্ত যে ডিটেলসগুলো বিবরণগুলো সেগুলো সংক্রান্ত তথ্যগুলো দিতে বলছে এখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর পেজ। 4 নম্বর পেজে আমাদের যেটা আছে যে বলেছে যে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, মানে পরিবারে যতজন সদস্য তাদের মোট জমির পরিমাণ, মানে 3 জন সদস্য যদি হয় তাহলে 3 জনের নামে কি জমি আছে, যদি একজনের নামে জমি থাকে তাহলে কতটুকু জমি আছে সেটা শতকে দিতে হবে, যে এত শতক জমি আছে। সেটা তোমরা কিন্তু জমির যে রেকর্ড আছে, ঠিক আছে, জমির যে রেকর্ডের যে কাগজটা সেই রেকর্ডের কাগজটা খুঁজলে ওখানে শতকে কত শতক জমি আছে সেটা পেয়ে যাবে। ঠিক আছে, যানবাহন বলছে যে কোনো মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা, তাহলে 4 চাকা যদি গাড়ি থাকে তাহলে হ্যাঁ হবে, আর যদি না থাকা হয় তাহলে না হবে। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির ডিটেলসটা এখানে দিতে হবে। তারপরে বলছে যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা মানে হেলথ ইন্স্যুরেন্স করা আছে কিনা, তাহলে এখানে যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে
তবে হ্যাঁ হবে, আর যদি করা না থাকে তাহলে না হবে। যদি হ্যাঁ হয় তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে যে সেটা সরকারিতে করা আছে নাকি বেসরকারিতে করা আছে, কত টাকা তার মানে সাম অ্যাসিওর্ড সেগুলো দিতে হবে। তারপরে বলছে কোনো সদস্যের কি আয়কর বা পেশাগত কর প্রদান করা হয়, অর্থাৎ ট্যাক্স দেয় কিনা। যদি পরিবারের কোনো সদস্য ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ হবে, আর যদি হচ্ছে পরিবারের কোনো সদস্য ট্যাক্স না দেয় তাহলে না হবে। এখানে যেটা হবে সেটা মানে ঠিক করে দিতে হবে। পরিবারের যে সদস্য তাদের প্যান কার্ডগুলো দিতে হবে। তাহলে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলিতে তার নাম, তার প্যান নম্বর যদি থাকে তবে দিতে হবে, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ বা না। সদস্য নাম্বার 1 যিনি, অর্থাৎ মা যে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে তিনি, তার নাম দিতে হবে এখানে, তার প্যান নম্বর দিতে হবে। সদস্য নাম্বার 2 অর্থাৎ ছেলে, সেই ছেলের নাম দিতে হবে। ছেলের যদি প্যান কার্ড থাকে তবে প্যান কার্ডের বিবরণটা দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। সদস্য নাম্বার 3, 4 যাদের পরিবারে বেশি জন সদস্য থাকে তাদের জন্য এই কলামগুলো। এবারে হচ্ছে আমরা করব তার পরের পেজটা। দেখো পরের পেজে আমাদেরকে উপরে কর্মসংস্থানের ধরন, হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি কাজ করেন। বলছে কোনো সরকারি ক্ষেত্রে কি কাজ করেন, বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করেন কি, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে কোনো উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক ইত্যাদি এই ধরনের যদি কাজ থাকে, পার্ট টাইম যদি কোনো কাজ করে থাকে কোথায়, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অর্থাৎ কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি যদি হয়, পরিযায়ী যদি শ্রমিক হয়, বেকার হয় বা অন্যান্য। যদি কেউ এই তালিকার মধ্যেকার অংশে না থাকে তাহলে অন্যান্যতে টিক করে এখানে কি কাজ করে সেটা লিখে দিলেই চলবে। এরপরে সদস্য নাম্বার 1 ওই একই জিনিস, যে বাড়ির ক্ষেত্রে যদি এখানে মা হয় তাহলে মা হচ্ছে গৃহবধূ, যদি হয় তাহলে গৃহবধূ কোনো কাজ না করলে এখানে অন্যান্যতে টিক করে দিয়ে করতে পারে, বা বেকারও লিখে দিতে পারে, গৃহবধূ বেকার হিসাবেও থাকে। এরপরে সদস্য ছেলে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে তাহলে সেই ডিটেলসটা দিতে হবে, আর যদি ছেলে পড়াশোনা করে তাহলে সেটা বেকার হিসাবে দেওয়া যেতে পারে, বা অন্যান্যতে লিখে অন্যান্য লিখে সেখানে ছাত্র হিসাবে লিখে দিতে পারি। এরপরে হচ্ছে এবার এখানে যে ডিটেলসটা চাইছে সেটা হচ্ছে কি, যে পরিবারে যতজন সদস্য আছে তাদের মধ্যে শিক্ষিত কতজন আছে, আর অশিক্ষিত অর্থাৎ পড়াশোনা জানে না কতজন আছে এরকম সদস্য। তাহলে শিক্ষিত সদস্য ধরে নাও, বাবা হচ্ছে যদি শিক্ষিতর মধ্যে না পড়ে, ছেলেই যদি কেবলমাত্র শিক্ষিত হয় তাহলে 1 জন, আর অশিক্ষিত বাবা মা যদি পড়াশোনা না জানে সেক্ষেত্রে 2 জন। তাহলে এখানে পরিবারের যে প্রধান তিনি কি শিক্ষিত না অশিক্ষিত, আমি এখানে যদি শিক্ষিতর মধ্যে শুধু ছেলেকে ধরে থাকি তাহলে এখানে অশিক্ষিতর টিক মারতে হবে। এখানে অশিক্ষিত ছেলে সদস্য হচ্ছে শিক্ষিত, তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, তার মাধ্যমিক পাস নাকি HS পাস নাকি গ্র্যাজুয়েশন পাস, সেটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। তারপরে সদস্য 3, সদস্য 4 এরকমভাবে চলবে। এরপরে হচ্ছে 7 নাম্বার। তোমরা দেখতেই পাচ্ছ যে ফর্মটা দেখতেই বিশাল বড়, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ফিল আপ করতে মানে হচ্ছে না, ঠিক আছে। এবারে এখানে যেটা দেওয়া আছে যে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক কোনো পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এই সমস্ত সাথে যুক্ত আছে। যদি যুক্ত থাকে তাহলে হ্যাঁ হবে, আর যদি যুক্ত না থাকে তবে না হবে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই না হবে। যদি কোনো পরিবারের কোনো সদস্য মানে মন্ত্রী, MLA, কাউন্সিলর, প্রধান এগুলো হয় তবে সেটা হ্যাঁ লিখে তার ডিটেলসটা দিতে হবে। যে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ মানে রিটায়ার করে কি পেনশন পাচ্ছে এরকম কোনো সদস্য আছে, এই ক্ষেত্রেও হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তবে তার সদস্য নাম্বারটা দিয়ে মানে ডিটেলসটা দিতে হবে। তারপরে বলছে যে কোনো সদস্যকে GSTর অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ কোনো সদস্য যদি ব্যবসায়ী হয় তবে তাদের ক্ষেত্রে GST নাম্বার থাকতে পারে। তাহলে যদি GST নাম্বার থাকে তাহলে হ্যাঁ লিখে সেই GST নাম্বারটা লিখে দিতে হবে, এখানে GST নাম্বারটা দিয়ে দিতে হবে। আর যদি না হয় তাহলে তো নাতে টিক মেরে দিলেই হলো। তারপরে বলছে পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে পরিবারের মোট বার্ষিক আয় অর্থাৎ মাসে কত টাকা গোটা পরিবারের সমস্ত ফ্যামিলির মেম্বার মিলিয়ে ইনকাম হয়, সেটা একটা আনুমানিক ধরে নিয়ে মাসিক ইনকামকে 12 দিয়ে গুণ করে এখানে লিখে দিলেই হলো, ঠিক আছে। পরের যে পয়েন্টটা, পরের পয়েন্টগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে বলছে যে CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ কোনো পরিবারের কোনো সদস্য যদি CAA-তে নাগরিকত্বের জন্য আবেদন করে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে লাগবে। আর যদি মানে এইরকম কোনো আবেদন না করা হয়ে থাকে তবে তো প্রযোজ্য নয় লিখে দিলেই হয়ে গেল। আর যদি আবেদন করা হয়ে থাকে তাহলে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন সেই নাম্বারটা দিতে হবে এখানে।
আর যদি ইস্যু হয়ে গিয়ে থাকে ডকুমেন্টটা, যদি হ্যাঁ হয় তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে এখানে। সেম একই সদস্য একের ক্ষেত্রেও যদি প্রযোজ্য না হয়, অর্থাৎ সিএএতে আবেদন করা না থাকে, তাহলে প্রযোজ্য নয় লিখে দিতে হবে। আর যদি আবেদন করা থাকে তাহলে কি হবে, আবেদনের সেই নাম্বারটা থাকবে। আর যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তবে সেই সার্টিফিকেট নাম্বারটা যে কোনো একটাতে টিক মেরে যেটা প্রয়োজন সেটা করে দিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এগুলো আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি আছে কিনা, শিল্পী ক্রেডিট কার্ড অর্থাৎ আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তারপরে বলছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলোর কোনো একটা ক্রেডিট কার্ড আছে কিনা। বলছে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে তাহলে হচ্ছে এখানে তার নাম্বারটা দিতে হবে, আর আইডির সংখ্যাটা দিতে হবে, আর যে তারিখে ইস্যু করা হয়েছিল সেটা দিতে হবে। আর যদি না থাকে তাহলে তো কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। সদস্য একের ক্ষেত্রেও তাই, যদি হচ্ছে থাকে এরকম কোনো একটা কার্ড তাহলে সেই কার্ডের নাম্বারটা দিতে হবে, আইডির সংখ্যা দিতে হবে, আর যে তারিখে সেই কার্ডটা ইস্যু করা হয়েছিল সেই তারিখটা দিতে হবে। এখানে কোনো সদস্য যদি পড়াশোনা করে অর্থাৎ ছেলে বা মেয়ে, সেই ক্ষেত্রে যদি তার কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়ে থাকে তবে কিন্তু সেই কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে, আর নতুবা এই কলামগুলো সব ফাঁকা থেকে যাবে। এরপরে হচ্ছে আমাদের বলছে যে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো ব্যক্তির নাম এসআইআর 2026-এ বাদ পড়েছে, এইরকম কোনো ব্যক্তির যদি নামটা ট্রাইব্যুনালে তার হচ্ছে বিচারাধীন অবস্থায় আছে কিনা তার মামলাটা, তবে যদি বিচারাধীন অবস্থায় থাকে তাহলে এখানে কি হবে, মানে বিচারাধীন যদি অবস্থায় থাকে তাহলে হ্যাঁ হবে, আর যদি বিচারাধীন অবস্থায় না থাকে তাহলে না হবে। আর যদি নাম বাদ না হয়ে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় হয়ে যাবে, তাই না। যদি নামটা বাদ না পড়ে থাকে তাহলে প্রযোজ্য নয়, আর যদি নাম বাদ পড়ে থাকে কিন্তু বিচারাধীন না থাকে তাহলে না হবে। আর যদি নাম বাদ পড়ে থাকে এবং সেটা ট্রাইব্যুনালে মামলাটা বিচারাধীন থাকে তবে হ্যাঁ হবে। তাহলে সেম একই ভাবে এখানে বাকি যে সদস্যগুলো আছে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে সেটাই আবার এখানে যে সদস্য নাম্বার 1-এর ক্ষেত্রে, সদস্য নাম্বার 2-এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা দেখে নিতে হবে। তারপরেরটা বলছে যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ, সদস্য সংখ্যা 1 অর্থাৎ সদস্য নাম্বার যে 1 শিশু সদস্য, এখানে মানে এখানে কিন্তু শিশু সদস্য বলতে অ্যাডাল্ট বাদ দিয়ে, পরিবারের যে সদস্য সংখ্যা আমরা গুনেছিলাম ধরেছিলাম সেখানে অ্যাডাল্ট যারা তাদেরকে বাদ দিয়ে শিশু সদস্য হচ্ছে তার নাম লিখতে হবে, সে কোন শ্রেণীতে পড়ে, প্রথম দ্বিতীয় তৃতীয় কোন শ্রেণীতে পড়ে সেটা লিখতে হবে, কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম লিখতে হবে। তারপরে কি ধরন, অর্থাৎ যেই স্কুলে পড়ে সেই স্কুলটা মানে সরকারি স্কুল নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সর্ড স্কুল, সেটা স্কুলের কাছ থেকে স্কুলের ডিটেলসটা নিয়ে নিলেই পেয়ে যাবে তোমরা। বা বেসরকারি স্কুল হতে পারে, স্বীকৃত মাদ্রাসা হতে পারে, অন্যান্য মাদ্রাসা হতে পারে, বা অন্য কোনো স্কুলে পড়তে পারে। যেমন অন্য কোনো স্কুল বলতে এখানে ওপেন স্কুল হতে পারে, হোম স্কুলিং হতে পারে ইত্যাদি, মানে এরকম কোনো কিছু মানে হতে পারে। ঠিক আছে, সদস্য নাম্বার শিশু সদস্য যদি আরও থাকে তবে তার ডিটেলসটা এখানে দিতে হবে। পরিবারে যতজন ছোট শিশু বাচ্চা আছে তারা কোন স্কুলে পড়ে স্কুলের ডিটেলসটা এখানে চাইছে। এরপরে হচ্ছে বলছে যে শিশু সদস্য যারা আছে তাদের টিকাকরণের বর্তমান অবস্থাটা কী। বলছে যে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, কিংবা টিকাকরণ করা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ হবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বাচ্চাদেরই টিকাকরণ হয়, মানে কন্টিনিউ থাকে, আর না হলে টিকাকরণ শেষ হয়ে গিয়ে থাকে। শিশু সদস্য 2-এর ক্ষেত্রেও তাই, যদি 2জন শিশু থাকে তাহলে টিকাকরণ যদি মানে কমপ্লিট হয় বা শুরু হয়েছে এমন হয় তবে সেটা সেই হ্যাঁ লিখতে হবে। আর টিকাকরণ করা হয়নি এটা বেশিরভাগ ক্ষেত্রে এই টিকটা পড়বেই না, টিকাকরণ করা হয়নি এরকম কোনো মানে বক্স টিক হবে না। তারপরে বলছে যে সরকারি প্রকল্পের কোনো সুবিধা মানে আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা, অর্থাৎ পাচ্ছে কিনা। পরিবারের প্রধান তিনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ হবে, আর যদি না পেয়ে থাকে তাহলে নাতে টিক করতে হবে। যদি হ্যাঁ হয় অর্থাৎ কোনো মানে সুবিধা পেয়ে থাকে তাহলে এখানে কি করতে হবে, প্রকল্পের নাম লিখতে হবে। যেমন মনে করো যে কতগুলো প্রকল্প থেকে মানে পাচ্ছে, সরকারি যে প্রকল্পগুলো থেকে হয়তো সুবিধা পেয়ে থাকে তাহলে সেরকম যদি 2টো প্রকল্প হয় তাহলে সেটা কৃষক বন্ধু হতে পারে, সেটা যুবসাথী হতে পারে, এরকম কোনো সরকারি প্রকল্প থেকে। অর্থাৎ যদি যিনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন বা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন এতদিন, সেই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পটার নাম লিখতে হবে। তারপরে বলছে সেই আবেদনটা কি প্রত্যাহার করতে চান, যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে টিক করতে হবে, আর যদি না হয় তাহলে নাতে।
বেশিরভাগ সরকারি সুযোগ সুবিধা কিন্তু যে কোনো একটা সরকারি সুযোগ সুবিধাই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা যায়। তো এটা একটু চিন্তা ভাবনা করে এই জায়গাটা ঠিক করতে হবে। তারপরে সদস্য নাম্বার 1, তার কি কোনো এরকম কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাহলে সেটা সেই প্রকল্পগুলোর নাম করতে হবে। আর আপনি কি এই প্রকল্প থেকে প্রত্যাহার করতে চান নিজের নাম, তাহলে হ্যাঁ বা নাতে, না তো এখানে অপশান নেই, এখানে হ্যাঁতে টিক করতে হবে। ঠিক আছে, তাহলে তারপরের যেটা এরপরে সব লাস্ট, তো এরপরে বলছে যেটা বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, মানে এই ঘরটা কিন্তু অফিসার, মানে যদি এই ফর্মটা হয়তো বাদ দিয়ে দেওয়া যায় যদি, তাহলে সেই অফিসার সেই কারণটা লিখবে। বলছে আমি এই মর্মে ঘোষণা ও সম্মতি, বলছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী হচ্ছে সত্য। এখানে যেটা একটা ডিক্লারেশান দিতে হয় সেখানে সম্মত করতে হবে, এবং সম্মত করে আমাদেরকে কি করতে হবে, সেটাকে একটা সিগনেচার করতে হবে যে সেটা হচ্ছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। দিয়ে ওখানে সম্মতিতে দিয়ে এখানে যিনি আবেদন করছেন মা অন্নপূর্ণা যোজনার জন্য, সে হচ্ছে কী করবে, এখানে একটা সিগনেচার করে দেবে। তারপরে বলছে যে এখানে পরিবার বলতে আমরা মানে কি বোঝানো হয়েছে, বলছে এমন একদল ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করে আর একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, এই রকম লোকগুলোকে একই পরিবারের সদস্য হিসাবে ধরা হয়েছে। তারপর হচ্ছে এখানে শুধু সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এই জায়গাটা কেবলমাত্র সরকারি আধিকারিক যারা তারাই হচ্ছে মানে পূরণ করবে, মানে অফিসে ফর্মটা জমা দেওয়ার পরে তারাই এখানে সমস্ত কিছু ডিটেলস লিখে নেবে। বলছে অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান, মানে এখানে যিনি ফর্মটা জমা নিচ্ছেন সরকারি আধিকারিক, তিনি এখানে তার নাম, স্বাক্ষর, পদ, কোন পদে আছেন সেগুলো সমস্ত ডিটেলস হচ্ছে দিয়ে এই ফর্মটা জমা নিয়ে নেবে। এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মটা দেখতে 12 পাতার মতো হলেও ফর্ম কিন্তু খুব একটা কঠিন কিছু নেই। তোমরা ভালো করে যদি খেয়াল করে দেখো তবে কিন্তু এই ফর্মটা নিজে নিজেই বাড়িতে ফিল আপ করতে পারবে। তবে 1 তারিখ থেকেই অনলাইনে এটা শুরু হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য ধরে থাকতে পারো। অনলাইনে ফিল আপটা করতে গেলে অযথা ভিড়ে মানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। এর পরের ভিডিও থেকে আবার আমরা যেমন অঙ্কের ক্লাস করতাম সেই অঙ্কের ক্লাস নিয়ে চলে আসবো।